আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমরা রিস্ক অ্যান্ড আনসার্টেনিটির চ্যাপ্টারের কোশ্চেন ঝুঁকির তাৎপর্য বুঝব। কি বুঝবো? ঝুঁকির তাৎপর্য। ঝুঁকির তাৎপর্য। তো সরাসরি আমি বই থেকে রিডিং পড়তেছি। এখানে বলা হয়েছে যে কোনো কোম্পানির সাফল্য তথা সামগ্রিক উদ্দেশ্য সাধনের ঝুঁকির প্রভাব রয়েছে। অর্থাৎ এখানে বলতেছে ব্যবসা প্রতিষ্ঠানে যদি সফল হতে চায় অবশ্যই কী করতে হইব, ঝুঁকির একটা প্রভাব আছে। পূর্বে বলা হয়েছে প্রত্যাশার বাহিরে কোনো কিছুর ঘটনার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করতেছি, আশা করতেছি, সেটা যদি না হয়, যদি অন্য কিছু হয়, যদি খারাপ কিছু হয়, তখন সেটা আমরা কি বলুম? ঝুঁকি বলুম। তখন আমরা কি বলুম? ঝুঁকি বলুম। তো তখন আমরা তাকে কী বলুম? ঝুঁকি বলুম। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ ইন ফিউচার যেই ঘটনা ঘটতে পারে সেগুলো কী করবো? আমরা বিচার বিশ্লেষণ করব। সম্ভাব্য ঘটনাকে বিচার বিশ্লেষণ করব। তো আমরা লিখতে পারি বিচার বিশ্লেষণ করব। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। অর্থাৎ যদি আমরা অনিশ্চিত সম্পর্কে পূর্বানুমান করতে পারি, ঝুঁকি সম্পর্কে পূর্বানুমান করতে পারি, অর্থাৎ আগের থেকে আমরা মিজার্ভ করতে পারি কী পরিমাণ এখানে ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা ক্ষতিটাও কী করতে পারি? মিনিমাইজ করতে পারি, অর্থাৎ কমায় দিতে পারব। ঠিক আছে? এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। কোম্পানি একটি নদীপথে কাঁচামাল আনয়নের সুবিধার কথা চিন্তা করে নদীর ধারে কারখানা স্থাপন করে। অর্থাৎ একটা কোম্পানি নদীর পাশে একটা কারখানা সেট আপ দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2 বছর পর জলোচ্ছ্বাস নদী ভাঙনের ফলে কারখানাটি নদীতে বিলীন হয়ে যায়। দেখা গেল বিপুল ক্ষতির সম্ভাবনা হতে হবে, ফলে কোম্পানিটির সাফল্য অর্জন সম্ভব হবে না। অর্থাৎ যেই কোনো বিজনেস সেট আপ করার পূর্বে আমাদেরকে ঝুঁকি অ্যানালাইজ করতে হবে। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকি না, ভবিষ্যতে কী ধরনের ঝুঁকির সম্ভাবনা আছে সেই ঝুঁকিগুলো আমাদের কী করতে হবে? বিবেচনা করতে হবে। কিন্তু ঝুঁকি প্রতিষ্ঠান সম্ভাব্য ঝুঁকির কথা আগে বিবেচনা করতে তখন নদীর পাড়ে অবশ্যই কারখানা স্থাপন করতে না, তাতে একটি সফল ব্যবসা প্রতিষ্ঠানে পরিগণিত হতো। অর্থাৎ যদি কোম্পানি আগের থেকে রিজার্ভ করতে পারত নদীর পাড়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে নদীর ভাঙনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিলীন হয়ে যেতে পারে, তখন কি করতো না? তখন এই ক্ষতিটা হইতো না। দ্বিতীয়ত এখানে বলা হইতেছে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের চাহিদার উপর। হ্যাঁ, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা নির্ভর করব পণ্যের চাহিদার উপর। অর্থাৎ পণ্যের যে বাজার ডিমান্ড আছে সেই ডিমান্ড যদি ফুলফিল করতে পারে কোম্পানি, অথবা ডিমান্ড অনুসারে যে কোনো ধরনের পণ্য যদি বাজার সরবরাহ করতে পারে, তখনই কী হবে? ব্যবসায় সফলতা অর্জন করতে পারবো। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করার আগেই প্রতিটি প্রতিষ্ঠানের বাজার চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে বাস্তবসম্মত চাহিদা অনুমান করে সেই অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার পূর্বে যেই ধরনের পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করে যাচ্ছে সেই সম্পর্কে বাজার বিশ্লেষণ করতে হবে এবং বাজার বিশ্লেষণ করে কি পরিমাণ পণ্য উৎপাদন করলে প্রফিটেবল হবে সেটা আগের থেকে বিবেচনা করতে হবে। যে কোনো কারণে প্রকৃত অনুমেয় বিক্রয় থেকে খুব কম পর্যাপ্ত মুনাফা অর্জন করা সম্ভব হয়। এখানে বলতেছে যদি কোনো কারণে যেই পরিমাণ বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে, যদি ওই পরিমাণ বিক্রয় না হয়, প্রফিট ন্যাচারালি ডিক্রিজ হইব, অর্থাৎ কমে যাব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটাতে পড়তেছি।
বর্ষাকালে অতি বৃষ্টিপাতের আশা করে ছাতা প্রস্তুতকারী কোম্পানি একটি অধিক ছাতা প্রস্তুত করে, কিন্তু পরবর্তী বর্ষাকালের কম বৃষ্টিপাত ছাতা প্রস্তুতকারী কোম্পানি অবৃদ্ধি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কমছে। এবং এই অবস্থা অন্য কোনো কিছু পণ্য উৎপাদন করে, তবে বৃষ্টিপাত কম হলেও সেই পণ্যের চাহিদা হতো, কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে। এখানে বলতেছে একটা ছাতার কোম্পানি কি করছে, পর্যাপ্ত পরিমাণ ছাতা উৎপাদন করছে এবং ওই কোম্পানি ধারণা করছে যেই পরিমাণ ছাতা উৎপাদন করছে সেই পরিমাণ ছাতা সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে, ফলে তার পর্যাপ্ত পরিমাণ প্রফিট হবে বা কাঙ্ক্ষিত প্রফিট হবে। কিন্তু কোনো এক কারণে ওই মৌসুমে কী হয়েছে, বৃষ্টি কম হয়েছে, ফলে কী হয়েছে, তার ছাতা বিক্রি হয় না, অবিক্রিত অবস্থা রয়েছে, প্রফিটটা কী হয়েছে, ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। এবং এর ফলে কী হয়েছে, তার ক্যাপিটাল কী হয়েছে, এক জায়গায় আটকে গেছে, ক্যাপিটাল কী হয়েছে, এক জায়গায় আটকে গেছে, ঠিক আছে। ফলে তার কাঙ্ক্ষিত মুনাফা সে অর্জন করতে পারে না। যদি সে আগের থেকে ঝুঁকি পূর্বানুমান করতে পারত, তখন সে কী করতে পারত, এই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারত। মূলতপক্ষে এইগুলো ছিল ঝুঁকির তাৎপর্য। ঝুঁকির তাৎপর্য। এখন আমরা আলোচনা করব ঝুঁকি মুক্ত আয়, রিস্ক ফ্রি রিটার্ন। যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে না, সেসব আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে। অর্থাৎ যখন কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত টাকা নিশ্চিন্তে কোনো খাতায় বিনিয়োগ করে, সেখান থেকে কোনো ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে কি বলা হয়, ঝুঁকিমুক্ত আয়। ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হচ্ছে ব্যাংকে স্থায়ী আমানতের টাকা। যদি কোনো সরকারি ব্যাংকে স্থায়ী আমানতের টাকা জমা রাখে, সেটা ঝুঁকি মুক্ত। সরকারি সিকিউরিটিসে বিনিয়োগ, যদি বিনিয়োগকারী সরকারি সিকিউরিটিসে বিনিয়োগ করে, তখন তার আয় ঝুঁকি মুক্ত। এবং ট্রেজারি বন্ড এবং ট্রেজারি নোটে যদি বিনিয়োগ করে বিনিয়োগকারীরা, সেটাও কি ঝুঁকি মুক্ত বিনিয়োগ।
ঝুঁকিবহুল আয়, যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে, যে সকল বিনিয়োগের ক্ষেত্রে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে তাকে ঝুঁকিবহুল আয় বলে। যেমন সাধারণ শেয়ারে বিনিয়োগ, লোনপত্রে বিনিয়োগ। অর্থাৎ সাধারণ শেয়ারে যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করে, যদি কোম্পানি বিলোপ সাধন হয় তখন সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং লোনপত্রে যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, লোনপত্রের বিপরীতে যদি কোনো ধরনের স্থায়ী সম্পত্তি মর্গেজ দেওয়া না থাকে তখন তার বিনিয়োগ কি ঝুঁকিবহুল হয়। বিশুদ্ধ ঝুঁকি, পিওর রিস্ক। বিশুদ্ধ ঝুঁকি কাকে বলে? আর্থিক লাভের দ্বারা ক্ষতির সম্ভাবনা পূরণ করা সম্ভব না হলে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে। আবার পড়তেছি, আর্থিক লাভের দ্বারা অর্জিত লাভের দ্বারা ক্ষতির সম্ভাবনাকে পূরণ করা সম্ভব না হলে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যেই পরিমাণ প্রফিট অর্জন করব সেই পরিমাণ প্রফিট দ্বারা যদি তার যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা কভার না হয় তখন তাকে আমরা কি বলবো? বিশুদ্ধ ঝুঁকি। তখন আমরা তাকে কি বলবো? বিশুদ্ধ ঝুঁকি। বাজার মডেল একটি নির্দিষ্ট সিকিউরিটিজে এবং বাজার প্রতিদানের মধ্যে সম্পর্ককে বাজার মডেল হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ কোনো একটা সিকিউরিটিসে যদি আমরা ইনভেস্ট করি ওই সিকিউরিটিস থেকে যে প্রতিদান পাওয়ার কথা এবং
বাজারে প্রতিদানের মধ্যে যে পার্থক্য তাকেই বলা হয় কি বাজার মডেল, তাকেই বলা হয় কি বাজার মডেল। এখন আমরা আলোচনা করব CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই সম্পর্কে কিছু বলি। 1952 সালে হ্যারি মার্কুইস আধুনিক পোর্টফোলিও ব্যবস্থাপনার উপর যে তত্ত্ব দিয়েছে তার উপর ভিত্তি করে 1964 সালে অধ্যাপক উইলিয়াম শার্প, জন লিন্টার এবং জন মোশন CAPM তত্ত্বটি ব্যক্ত করেছে। অর্থাৎ এই তিনজন একত্রে CAPM মডেল সম্পর্কে বক্তব্য দিয়েছে। CAPM তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে বিনিয়োগকারী যদি পোর্টফোলিও নির্বাচন তত্ত্ব অনুসরণ করে, অর্থাৎ বিনিয়োগকারীরা যদি তাদের সিকিউরিটিজ একের অধিক খাতে বিনিয়োগ করে তখন অর্থাৎ নির্দিষ্ট ঝুঁকির স্তরে সর্বোচ্চ প্রতিদান প্রত্যাশা করে তাহলে প্রতিদানের সাথে ঝুঁকির ধনাত্মক সরলরৈখিক বিদ্যমান থাকে। তখন প্রতিদানের সাথে সরলরৈখিক পদ্ধতি বিদ্যমান থাকে। অর্থাৎ যখন এই কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত টাকায় একের অধিক সিকিউরিটিসে বিনিয়োগ করে তখন সেই বিনিয়োগকারী সর্বোচ্চ পরিমাণ রিটার্ন কীভাবে আশা করে। CAPM মডেল এভাবে প্রকাশ করা হয়। ER = RF প্লাস RM মাইনাস RF বিটা। ER = এক্সপেক্টেড রিটার্ন, RF = রিস্ক ফ্রি রিটার্ন, RM = মার্কেট রেট অফ রিটার্ন, B = বিটা বা ঝুঁকির হার। CAPM তত্ত্বের শর্তাবলী। CAPM তত্ত্বের 8টি অনুভূত শর্ত রয়েছে, যার মধ্যে 5টি দক্ষ বাজার সাথে জড়িত এবং শেষ 3টি বাজার পোর্টফোলিও তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। তো আমি একটা পড়তেছি। প্রথম হলো বিনিয়োগকারীদের উদ্দেশ্য হলো প্রান্তিক সম্পদের উপযোগ সর্বোচ্চ করা। অর্থাৎ বিনিয়োগকারীদের উদ্দেশ্য হলো প্রান্তিক সম্পদের উপযোগ বৃদ্ধি করা। অর্থাৎ তার কাছে যেই পরিমাণ সম্পত্তি আসে এমন এক জায়গায় ইনভেস্ট করবো, বিনিয়োগ করব যাতে তার সম্পত্তি যেই পরিমাণ আছে তার চেয়ে যেন বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট, ঝুঁকি এবং প্রতিদানের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। অর্থাৎ যেখানে ঝুঁকি বেশি সেখানে প্রতিদান পাওয়ার সম্ভাবনা বেশি, যেখানে ঝুঁকি কম সেখানে প্রতিদান পাওয়ার সম্ভাবনা কম। এবং বিনিয়োগকারীরা অবশ্যই বিনিয়োগ করার আগে কি পরিমাণ প্রতিদান পাবে ভবিষ্যতে সেটা অবশ্যই কী করবে, বিবেচনা করবে। 3, ঝুঁকি এবং প্রতিদান সম্পর্কে সকল বিনিয়োগকারীর প্রত্যাশা একই রকম হবে। এখানে বলতেছে ঝুঁকি এবং প্রতিদান সম্পর্কে সকল বিনিয়োগকারীর প্রত্যাশা একই রকম হবে। অর্থাৎ
বিনিয়োগকারী জাহিদ বিনিয়োগকারী যদি যে পরিমাণ রিটার্ন আশা করতেছে, নাহিদ বিনিয়োগকারী সেই পরিমাণ কী করতেছে, রিটার্ন আশা করবে। এখানে দুইজনের এক্সপেকটেশন কী থাকবো, সমান থাকবো। এবং 4 নম্বরে বলা হয়েছে সকল বিনিয়োগকারী একই সময় একই মেয়াদ নিয়ে বিবেচনা করবে। অর্থাৎ যত বিনিয়োগকারী আছে, যেমন রহিম, করিম, জাহিদ, নাহিদ, ঠিক আছে, সবাই কি করবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম পিরিয়ডটা বিবেচনা করবে। অর্থাৎ ইনভেস্ট করবে একই সময়ের জন্য। এটা বলতেছে সকল বিনিয়োগকারীর নিকট একই ধরনের তথ্য প্রবাহ থাকবে। অর্থাৎ যে বিনিয়োগকারী বিনিয়োগ করে না কেন, মার্কেটে ওই সংক্রান্ত তথ্য তার অ্যাভেলেবেল হবে, মার্কেটে ওই সংক্রান্ত তথ্য তার অ্যাভেলেবেল হবে। 6 নম্বর বলতেছে নির্দিষ্ট একটি ঝুঁকিমুক্ত হারে বিনিয়োগকারীগণ নির্দিষ্ট পরিমাণ অর্থ লোন গ্রহণ নিতে পারবে। অর্থাৎ বিনিয়োগকারী চাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা মার্কেট থেকে কী করতে পারবো, লোন হিসেবে নিতে পারবো। কোনো প্রকার কর লেনদেন খরচও অসম্পূর্ণতা নেই, অর্থাৎ কোনো ধরনের কর বা লেনদেন খরচ এই সংক্রান্ত কোনো কিছু থাকবে না। 8 নম্বর বলতেছে মোট সম্পদের পরিমাণ স্থির এবং সম্পদ এখন সকল সম্পদ বাজারযোগ্য হবে এবং বন্টনযোগ্য হবে। এখানে বলা হইতেছে মোট সম্পদের পরিমাণ স্থির থাকবে, অর্থাৎ টোটাল যে অ্যাসেট আছে, মার্কেটের অ্যাসেট আছে, ওটা ফিক্স থাকবো। এবং সকল সম্পদ বাজারযোগ্য হবে, অর্থাৎ বাজারযোগ্য বলতে এখানে বোঝাইতেছে ওই সম্পদ যেই কোনো সময় কী করতে পারবো, বিক্রি করতে পারবো, বাজারযোগ্য এবং বন্টনযোগ্য, অর্থাৎ সহজে যে কাউরে কী করতে হইব, কী করতে পারে, দিতে পারে, এরকম বুঝাইতেছে, এরকম বুঝাইতেছে। তো রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের মোটামুটি থিওরি এখানেই সমাপ্তি। এখন আমরা ম্যাথের দিকে চলে যেতেছি, রিস্ক অ্যান্ড রিটার্নের। পরবর্তী লেকচার দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।